তিনি বিনীত গোয়েলের সঙ্গে সারা রাত জেগে একটা কথাই বলেছিলেন যে তুমি বাইরের লোকজনকে আটকে দাও, অতীন ঘোষের গোন্ডা বাহিনী ভেতরে ভাঙচুর সব করছে, তুমি তাদেরকে সুবিধা করে দাও যাতে তারা ওই সমস্ত অন্যায় তারা করতে পারে। সেটাই তিনি কথা বলেছেন, আর তার জন্যই তাকে পুরস্কৃত করেছিলেন, আইজি ল অ্যান্ড অর্ডার বানিয়েছিল। অতীন ঘোষ থেকে শুরু করে সমস্ত দাগি অফিসাররা পুতুলের মতো কাজ করেছিল। আরজি কর তাদের কাছে একটা লুটের মেশিন ছিল, সেটা তারা লুটের মেশিন হিসেবে তারা ব্যবহার করেছে। কি ধরনের লুট? সমস্ত ধরনের লুট, বেআইনি কাজ করা, সেখানে যারা হিউম্যান রিসোর্স সাপ্লাই করে, যে দুটি এজেন্সি কাজ করে, হসপিটাল কর্তৃপক্ষের কাছে কোনো তার ডেটা নেই। আমি নিজে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম, তাদের কাছে কোনো ডেটা নেই কত লোক কাজ করতে আসে, তারা জানেই না। আমি মুখ্যমন্ত্রীর সময় চেয়েছি, যেদিন সময় দেবেন সেদিন ওনাকে জানাবেন। শ্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্যে বিরোধী দলনেতা থাকার সময় যে কথাগুলি বলেছিলেন, রাজ্যে পালাবদলের পরে তিনি মুখ্যমন্ত্রী হিসেবেও সেই একই কথা বলেছেন গত বিধানসভা অধিবেশনে। রাজ্যে সকল দুর্নীতির ফাইল খুলবে, তার সাথে খুলবে নারীদের ওপর যে নির্মম অত্যাচারগুলি এই রাজ্যে গত সরকারের আমলে হয়েছে তার একাধিক ফাইল। ইতিমধ্যে আরজি কর কাণ্ডের যে স্থানীয়দের যে বক্তব্য তা আপনাদের সরাসরি এই চ্যানেলের প্রতিবেদনে আপনারা দেখেছেন, এবং সেই আরজি করের মেডিকেল কলেজের পার্শ্ববর্তীতে অবস্থিত কাশীপুর বেলগাছিয়া, সেই কাশীপুর বেলগাছিয়ার বর্তমান বিধায়ক রিতেশ তিওয়ারি, যিনি নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রচারের কাজের সময় তিনি জানিয়েছিলেন আরজি করে কারা ভ্যান্ডালিজমের কাজে যুক্ত ছিল এবং পেছন থেকে কে মদত দিয়েছিল তার পুরো লিস্ট তার কাছে আছে, এবং রাজ্যে পালাবদলের পরে তিনি সবার প্রথম এই বিষয় নিয়ে তৎপর হবেন। রাজ্যে ইতিমধ্যে পালাবদল হয়ে গেছে এবং তিনি এই বিষয় নিয়ে কতটা তৎপর সরাসরি কথা বলবো কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারির সাথে। দেখুন, পালাবদল হলে আরজিকর সহ একাধিক যে দুর্নীতি এবং ধর্ষণকাণ্ডের যে ফাইল খুলবে তা রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী তিনি অবিলম্বেই জানিয়েছিলেন, এবং যে বিষয়টা নিয়ে সরাসরি আলোচনা করব কাশীপুর বেলগাছিয়ার যিনি বিধায়ক বর্তমানে রিতেশ তিওয়ারি দাদার সাথে, যিনি রাজ্যে তখন প্রার্থী, তিনি তখন বলেছিলেন যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে অতীন ঘোষের নেতৃত্বে পুরোপুরি বিষয়টিকে ভ্যান্ডালিজম করা হয়েছিল এবং সেই ঘরের ভেতরে একাধিক মানুষকে ঢোকানো হয়েছিল, এবং রাজ্যে পালাবদল হলে তাদেরকে তিনি নজর রাখবেন এবং পুরো লিস্ট তার কাছে আছে। সরাসরি কথা বলবো এখন সেই দাদার সাথে। দাদা, দ্য প্যাম্পলেট বাংলা নিউজ চ্যানেলে স্বাগত। দাদা, আপনি যখন প্রার্থী রিতেশ তিওয়ারি ছিলেন তখন আপনি সমাজ মাধ্যমে জানিয়েছিলেন যে ভ্যান্ডালিজমে কারা কারা যুক্ত ছিল তার লিস্ট আপনার কাছে রয়েছে এবং আপনি পালাবদল হলে সেগুলো পুরোপুরি সামনে আনবেন। সেই বিষয়ে এখন কতটা তৎপর? আমি যা বলেছিলাম আমি আজও স্ট্যান্ড করি তার সাথে। আমি অপেক্ষায় আছি। 29 তারিখ পশ্চিমবঙ্গে একটি নতুন আইন আসছে, আইনটা আসুক, তারপরে এফআইআরও রেডি হবে, নতুন করে এফআইআরও হবে, বা পুরনো যে কমপ্লেনটা হয়েছে তার সেটাকে আরও ঠিকঠাক করে ওটা ইনভেস্টিগেশন শুরু হবে। আর আমি নিশ্চিত যারা যারা ছিলেন, নো ওয়ান উইল বি স্পেয়ার। এই অতীন ঘোষের কী রকম ভূমিকা ছিল এই আরজিকর কাণ্ডটাকে কেন্দ্র করে? অতীন ঘোষের ততটাই ভূমিকা ছিল যতটা মমতা ব্যানার্জি চেয়েছিলেন। অতীন ঘোষ ইমপ্লিমেন্টার ছিলেন, মস্তিষ্ক মমতা ব্যানার্জির ছিল, মস্তিষ্ক অভিষেক ব্যানার্জির ছিল। অতীন ঘোষ থেকে শুরু করে সমস্ত দাগি অফিসাররা পুতুলের মতো কাজ করেছিলেন। অতীন ঘোষ যেহেতু স্থানীয় বিধায়ক ছিলেন, তেমনি আশেপাশের এলাকা থেকে অধিকাংশ মুসলিম ছেলেদেরকে জড়ো করেছিলেন, এবং তারাই ওই সমস্ত ভ্যান্ডালিজমটা করেছে। আমার কাছে সবার নাম ফাম আছে। আচ্ছা, এই প্রসঙ্গে যদি বলতে হয়, বর্তমানে আরেকটি নাম উঠে এসেছে, তা হলো আবেশ বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো। এই আবেশ বন্দ্যোপাধ্যায়ের কীরকম যুক্তিকরণ ছিল এই আরজিকর কাণ্ডে? যেহেতু অভয়ার মা এই অভিযোগটা করেছে, তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা আছে, কারণ আমরা সবাই বিষয়টাকে উত্থাপন করেছি। একমাত্র ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে তিনি ওই মা হয়েছে, সুতরাং তিনি যখন বলছেন এর তদন্তের প্রয়োজন। ইতিমধ্যে আমরা একাধিক স্থানীয়দের সাথে কথা বলেছিলাম এবং তারা সেখান থেকে ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছে। তার মধ্যে অন্যতম হলো আরজিকরের ভেতরে একাধিক ইল্লিগাল কাজ হতো। তার মধ্যে অন্যতম মানুষের দেহ পাচার বা যে সরকারি যে সামগ্রী যেগুলো রয়েছে, মেডিকেল যে সামগ্রী, সেগুলোকে নিয়ে পাচার, এই ধরনের কী কী তথ্য আপনার কাছে? আমার কাছে ওই অভিযোগগুলো এসছে, বাট অ্যাট দ্য সেম টাইম মুখে অনেকেই বলেছে, অনেকেই সময় চেয়েছে। আমি সময় করে উঠতে পারিনি বলে যেতে পারিনি, তবে ইচ্ছে আছে মঙ্গলবার আরজি করে যাও। আচ্ছা দাদা, একদম আরও যে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্যগুলো এই মুহূর্তে এসছে, যে মুখ্যমন্ত্রী তৎকালীন টাইমে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎকালীন টাইমে বলেছিলেন তিনি সারা রাত জেগে যে বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছিলেন। কি মনে হয়, কি বিষয়ে কথা থাকতে পারে তার? তিনি বিনীত গোয়েলের সঙ্গে সারা রাত জেগে একটা কথাই বলেছিলেন যে তুমি বাইরের লোকজনকে আটকে দাও, অতীন ঘোষের গোন্ডা বাহিনী ভেতরে ভাঙচুর সব করছে, তুমি তাদেরকে সুবিধা করে দাও যাতে তারা ওই সমস্ত অন্যায় তারা করতে পারে। সেটাই তিনি কথা বলেছিলেন।
আর তার জন্যই তাকে পুরস্কৃত করেছিলেন, আইজি ল অ্যান্ড অর্ডার বানিয়েছিলেন। এরকম তো একাধিক নাম তো সোমনাথ দেওয়ারও রয়েছে, নির্মল ঘোষ তারও রয়েছে, তাদেরও কি একই বিষয় ছিল? একদম একই রকম ব্যাপার আছে। এখানে দেখুন আরজি করে দুটো ঘটনা, একটা হচ্ছে কারাপশন আর একটা হচ্ছে কমপ্লিট কারাপশনের কাজ, আর একটা হচ্ছে যে রেপ হয়েছিল সেই রেপ ভিকটিমকে বাঁচানোর কাজ। দুটো আলাদা আলাদা প্রসঙ্গ, দুটোর তদন্ত প্রেক্ষিতটাও আলাদা। আমরা একদম তৃণমূল মানেই জানি তোলাবাজি এবং সেখান থেকে একটা অর্থ লুটের একটা বিষয় বরাবরই থাকে। এই আরজিকর পুরো বিষয়টাকে ভেস্তে দেয় এবং সঠিক তদন্ত না করা, এর পেছনে তৃণমূলের কি ধরনের স্বার্থ ছিল, টাকার কি অঙ্ক ছিল? আরজি কর তাদের কাছে একটা লুটের মেশিন ছিল, তো সেটা তারা লুটের মেশিন হিসাবে তারা ব্যবহার করেছে। কি ধরনের লুট? সমস্ত ধরনের লুট, বেআইনি কাজ করা, সেখানে যারা হিউম্যান রিসোর্স সাপ্লাই করেন, যে দুটি এজেন্সি কাজ করে, হসপিটাল কর্তৃপক্ষের কাছে কোনো তার ডেটা নেই। আমি নিজে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম, তাদের কাছে কোনো ডেটা নেই কত লোক কাজ করতে আসে, তারা জানেই না। আমি মুখ্যমন্ত্রীর সময় চেয়েছি, যেদিন সময় দেবেন সেদিন ওনাকে জানাবো।